নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক এমন গল্প যা আপনাদের মনকে ছুঁয়ে যাবে, আবেগের সাগরে ভাসিয়ে দেবে এবং এক অজানা রোমাঞ্চের দুনিয়ায় নিয়ে যাবে। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তিনি বলেছেন এই গল্পটি নাকি তার জীবনের এক গোপন অধ্যায়, যা তিনি এতদিন কাউকে বলতে পারেননি। আপনাদের অনুরোধ করব পুরো গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব, আর সেই নম্বরটি পেতে হলে আপনাকে অবশ্যই পুরো গল্পটি শুনতে হবে। আমার নাম নীলা, বয়স ৩০-এর কোঠায়। বিয়ে হয়েছে বছর ৭ স্বামী রাহুল খুব ভালো মানুষ। চাকরি সূত্রে আমরা এক মফস্বল শহরে থাকি। আমাদের জীবনটা বাইরে থেকে দেখলে বেশ সাধারণ, ছিমছাম, কিন্তু ভেতরটা কে জানে, হয়তো সবসময় কিছু অলিখিত নিয়মের বাইরে যেতে চেয়েছে। গল্পের শুরুটা হয় আমাদের এক আত্মীয়ের বাড়ি থেকে। উনি থাকেন কলকাতায়। তার এক ম্যানেজার আছেন, নাম রঞ্জনদা। রঞ্জনদা বেশ সম্ভ্রান্ত এবং বয়স তার প্রায় ৫৫। আমার স্বামী রাহুলের সাথে ওনার পরিচয় বেশ পুরনো। আমরা প্রায় কলকাতায় গেলে ওনার বাড়িতে যেতাম। ওনার বাবামশাই, যিনি প্রায় ৯০-এর কাছাকাছি, উনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ একজন মানুষ। ওনার সাথে কথা বলতে আমার বরাবরই ভালো লাগত। উনি অনেক পুরনো দিনের গল্প করতেন, জীবন দর্শন নিয়ে আলোচনা করতেন। কিন্তু এই গল্পের আসল খলনায়ক, বা বলা ভালো অন্য চরিত্রটি, সেই রঞ্জনদার বাবা। প্রথমবার যখন আমি ওনাকে দেখি তখন তিনি বেশ অসুস্থ। রঞ্জনদা ওনার বাবার দেখাশোনা করতেন। সেদিন ওনার বাবার ঘর থেকে রঞ্জনদা বেরিয়ে আসেন। আমাকে দেখে ওনার চোখে মুখে একটা অন্যরকম আলো জ্বলে উঠেছিল। ঠিক চিনতে পারিনি, তবে ওনার সেই চাউনিটা কেমন যেন আমার মনের গভীরে গিয়ে লেগেছিল। মনে হয়েছিল এ যেন এক অন্য জগৎ। তারপর থেকে মাঝে মাঝে আমরা কলকাতায় গেলে রঞ্জনদার বাড়িতে যেতাম ওনার বাবার সাথে দেখা করতে। প্রতিবারই রঞ্জনদাকে দেখতাম। ওনার বয়স ৫৫ হলেও ওনাকে দেখলে মনে হতো যেন ৪০-এর কোঠায়। সুঠাম চেহারা, সাদা চুলগুলো কপালের দুপাশে পরিপাটি করে আঁচড়ানো, চোখে একটা গভীর মায়া। আর যখন উনি কথা বলতেন, ওনার কণ্ঠস্বরে একটা অন্যরকম মাধুর্য ছিল, যা আমাকে চুম্বকের মতো টানত। একদিন আমি ওনার বাবার ঘরে বসে ওনার সাথে গল্প করছিলাম। হঠাৎ রঞ্জনদা ঘরে ঢুকলেন। ওনার হাতে চায়ের কাপ। আমাকে দেখে একটু হাসলেন। সেই হাসিটা, সে কি অসাধারণ! মনে হলো সময় যেন থমকে গেছে। ওনার চোখে চোখ পড়তেই আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। একটা অজানা শিহরণ সারা শরীরে ছড়িয়ে পড়ল। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম, কিন্তু মনের মধ্যে ওনার সেই চাউনিটা গেঁচে গেল। বাড়িতে ফেরার পর সারা রাত আমার ঘুম এলো না। শুধু ওনার কথাই মনে পড়ছিল। ওনার সেই গভীর চোখ, সেই শান্ত অথচ বলিষ্ঠ উপস্থিতি। আমি কি তবে ভুল ভাবছি? একজন ৫০ঊর্ধ্ব মানুষের প্রতি আমার কেন এত আকর্ষণ? সমাজ কি এটা মেনে নেবে? এসব ভাবতে ভাবতে আমার নিজের ওপরই আমার ঘেন্না হচ্ছিল। আমি তো একজন বিবাহিতা মহিলা, আমার স্বামী আছে, সংসার আছে, কিন্তু মন কি সমাজের নিয়ম মানে? মন তো চায় নিজের খেয়ালে উড়ে বেড়াতে। আর রঞ্জনদার উপস্থিতি আমাকে সেই খেয়ালে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। ওনার সাথে কথা বলার সময় আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম না। মনে হতো ওনার চোখে সব বলে দিই, কিন্তু কি বলবো, কিভাবে বলবো? আমি তো জানি এটা অন্যায়। একদিন কলকাতায় যাওয়ার আগে রঞ্জনদা ফোন করলেন। বললেন, আপনি যখন আসবেন একবার আমার কাছে আসবেন, বাবার একটা ওষুধে একটু সমস্যা হচ্ছে, আপনার পরামর্শ দরকার। আমার বুকটা থুকফুক করে উঠল। কেন উনি আমাকে একা দেখা করতে বললেন? আমার কি যাওয়া উচিত? কিন্তু না গিয়েও থাকতে পারলাম না। রাহুলের থেকে ছুটি নিয়ে আমি একাই রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। রঞ্জনদার বাড়িতে পৌঁছে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। উনি আমাকে ওনার বসার ঘরে নিয়ে গেলেন, বসতে বললেন। তারপর কিচেনে চলে গেলেন চা বানাতে। আমি একা বসে রইলাম, চারিদিক নিস্তব্ধ, শুধু আমার হৃৎস্পন্দন যেন কানে বাজছে। চা নিয়ে এসে উনি আমার সামনে বসলেন, আমার দিকে সরাসরি তাকালেন। ওনার চোখে সেই আগের মতোই গভীরতা। উনি বললেন, নীলা দেবী, জানি না কেন আপনাকে ফোন করলাম, কিন্তু অনেক দিন ধরে আমার মনের ভেতর কিছু কথা জমে আছে, যা কাউকে বলতে পারিনি। আজ আপনাকে দেখে মনে হলো যদি আপনাকে বলি। আমি স্তব্ধ হয়ে ওনার কথা শুনছিলাম। আমারও মনে হচ্ছিল আমার ভেতরের সব জমানো কথা যেন বেরিয়ে আসতে চাইছে। উনি বলতে শুরু করলেন, আমার বাবা, উনি আমার সব, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ওনার শরীরটা ভেঙে পড়ছে। আমি ওনার জন্য খুব চিন্তা করি। সমাজের চোখে আমি এক সফল মানুষ, কিন্তু মনে মনে আমি বড় একা। আমার স্ত্রী গত হয়েছে অনেক বছর আগে, ছেলেমেয়েরা বিদেশে থাকে, তাই বাবার কাছেই আমার সব। কিন্তু উনি একটু থামলেন।
ওনার চোখ দুটো ছলছল করে উঠল। আমার মনে হয় আমি ওনার কাছ থেকে একটু বেশি দূরে সরে যাচ্ছি। আমার নিজেরও একটা জীবনের প্রয়োজন, কিন্তু আমি সেটা কেড়ে নিতে পারি না। ওনার কথা শুনে আমার খুব মায়া হলো। আমি আলতো করে বললাম, আপনি একা নন রঞ্জনদা, আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে একা হয়ে যাই। উনি আমার দিকে তাকালেন। সেই তাকানোটা সে এক অন্যরকম। মনে হলো উনি আমার ভেতরটা পড়ে ফেলছেন। উনি বললেন, আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগে নীলা দেবী। আপনার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে। আমার মনে হয় আপনি আমাকে বুঝতে পারেন। সেই রাতে রঞ্জনদা আমাকে একা ফেরত যেতে দিলেন না। বললেন, বাবা আপনাকে খুব ভালোবাসেন, আপনি থাকলে উনি খুশি হবেন। আজ রাতে আপনি থেকে যান। আমি দ্বিধায় পড়ে গেলাম, কিন্তু ওনার মুখের দিকে তাকিয়ে আমি না বলতে পারলাম না। সেই রাতে আমাদের দুজনের মধ্যে কি হয়েছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন। বয়স, সামাজিক বাধা সবকিছু তখন তুচ্ছ মনে হচ্ছিল। ওনার স্পর্শে আমি যেন নতুন জীবন পেয়েছিলাম। ওনার বুকের উষ্ণতায় আমি আমার সব ক্লান্তি, সব দুঃখ ভুলে গিয়েছিলাম। সেই মুহূর্তগুলো ছিল নিষিদ্ধ, কিন্তু তীব্রভাবে রোমাঞ্চকর। ওনার শরীর থেকে আসা সেই অচেনা গন্ধ, ওনার গভীর নিঃশ্বাস, ওনার ঠোঁটের উষ্ণ স্পর্শ সবকিছু আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। মনে হচ্ছিল আমি যেন এক স্বপ্নের জগতে ভাসছি। আমরা একে অপরের চোখের দিকে তাকিয়েছিলাম, কোনো কথা বলিনি, শুধু অনুভূতির আদান প্রদান। ওনার হাতের স্পর্শে আমার শরীরে যে বিদ্যুৎ খেলে গিয়েছিল তা আমি সারা জীবন ভুলতে পারবো না। আমার শরীর যেন ওনার কাছে আত্মসমর্পণ করেছিল। ওনার প্রতিটি স্পর্শ আমাকে আরও বেশি করে কাছে টানছিল। আমি বুঝতে পারছিলাম আমি এক গভীর খাদে ঝাঁপ দিচ্ছি, যার কোনো শেষ নেই। পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙল, তখন রঞ্জনদা আমার পাশে বসেছিলেন। আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। আমি লজ্জা পেলাম, কিন্তু ওনার চোখে কোনো অনুশোচনা ছিল না, ছিল শুধু এক গভীর টান। রঞ্জনদা বললেন, নীলা দেবী, কাল রাতের ব্যাপারটা আমরা কেউ কাউকে ভুলতে পারবো না, তাই না? আমি শুধু ওনার দিকে তাকিয়ে রইলাম। আমার গলা দিয়ে কোনো কথা বেরোলো না। উনি আবার বললেন, আমরা একসাথে কিছু নিয়ম ভাঙলাম, কিন্তু এই ভেঙে যাওয়া নিয়মের মধ্যে হয়তো আমরা এক নতুন পথের সন্ধান পাব। আপনি কি রাজি? আমার ভেতরটা তখন উত্তাল ঢেউয়ের মতো, একদিকে ভয়, অন্যদিকে এক তীব্র আকর্ষণ। আমি জানি এটা ভুল, কিন্তু এই ভুলের মধ্যেই আমি এক অজানা সুখ খুঁজে পেয়েছি। আমি আলতো করে মাথা নাড়লাম। আমার চোখে জল গড়িয়ে পড়ল। আমি কি করছি আমি নিজেও জানি না, শুধু জানি এই নিষিদ্ধ পথে আমি একাই হেঁটে যেতে পারবো না। রঞ্জনদা আমার হাত ধরলেন। ওনার হাতের স্পর্শে আমি এক অদ্ভুত শক্তি পেলাম। উনি বললেন, ভয় পাবেন না, আমরা একসাথে লড়ব। সমাজের চোখে যাই হোক না কেন, আমাদের এই টান, এই ভালোবাসা, এটা সত্যি। কিন্তু তারপর কি হলো? এই গোপন সম্পর্কের কথা কি কেউ জানতে পারবে? রাহুল কি কখনো আমার এই ভুলের কথা জানতে পারবে? আর রঞ্জনদার বাবা, ওনার সামনে দাঁড়ানোর মতো সাহস কি আমার থাকবে? গল্প এখানেই শেষ নয়। এই নিষিদ্ধ প্রেমের টান, সমাজের ভয় আর এক অসম বয়সের সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা জানতে হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। যদি আপনারা চান আমি এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসব। আর হ্যাঁ, যারা আমার আইএমও নম্বরটি পেতে চান তারা পুরো গল্পটি মন দিয়ে শুনেছেন নিশ্চয়ই। আমার আইএমও নম্বরটি হলো